আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আনিসুল, সালমান ও জিয়াকে রক্ষার চেষ্টা, সেই সানজিদা বরখাস্ত। এদিকে হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধকে কোনো গুরুত্ব দিচ্ছে না ভারত। জানাবো বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্টে আর নেই। এবং সর্বশেষ জানাবো ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধে আইনি নোটিশ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আনিসুল, সালমান ও জিয়াকে রক্ষার চেষ্টা, সেই সানজিদা বরখাস্ত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে রক্ষার চেষ্টা করায় ঢাকা মহানগর পুলিশ সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারণ হিসেবে জানা গেছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে রক্ষার চেষ্টা করছিলেন বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা। জুলাই-আগস্টে ছাত্র জনতা অভ্যুত্থানে হত্যার দুইটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউর হোসেন অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন। গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক জাহাঙ্গীর আরিফ কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই ব্যাপারটি জানাজানি হয়। পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে ইতিমধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিবির বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন তিনি অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে এডিসি সানজিদা গত মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেন, তিনি এই ধরনের কোনো সিদ্ধান্ত দেননি। এরকম আলোচিত মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্তের এখতিয়ার তার নেই। হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধকে কোনো গুরুত্ব দিচ্ছে না ভারত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ বা দাবি যে আসবে তা এরকম জানাই ছিল। অবশেষে সেটা এলো শেখ হাসিনার ভারতে প্রত্যর্পণের ঠিক 4 মাস 18 দিনের মাথায়। গত 23 ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সে বার্তা নোট ভার্বাল আকারে তুলে দেওয়া হলো। সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরে আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন, যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় তোলা যায়। কিন্তু যে কোনো কারণেই হোক, আনুষ্ঠানিকভাবে সে বার্তা বা চিঠি কিন্তু দিল্লির কাছে পাঠানো হচ্ছিল না। অবশেষে সেটা যখন এলো তখন তা এলো নোট ভার্বালের আকারে। নোট ভার্বাল হলো দুই দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম, তবে তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না। নোট ভার্বালের রীতি অনুযায়ী ধরে নেওয়া যায় এই ক্ষেত্রেও বার্তাটি পাঠানো হয়েছে দিল্লি বাংলাদেশ দূতাবাসের লেটার হেডে এবং তাতে হাই কমিশনের রাবারের স্ট্যাম্পও ছিল। বার্তাটি হাতে আসার কয়েক ঘন্টার মধ্যে দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটির প্রাপ্তি স্বীকার করা হয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটাও জানিয়েছেন যে তাদের এই বিষয়ে এখনই কিছু বলার নেই। এরপর আরো কয়েকদিন কেটে গেছে, দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেওয়া হয়নি, তেমনি বাংলাদেশকে নোট ভার্বালের কোনো জবাবও পাঠায়নি ভারত। বস্তুত ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র দিল্লিতে বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন যে তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমলে নিচ্ছেন না। এমনকি বাংলাদেশ সরকারও যে খুব একটা গুরুত্বের সঙ্গে অনুরোধটা করছে তেমনটাও মনে করছে না ভারতের কর্মকর্তারা। তারপরে এই বার্তার জবাব নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু তার জন্য দিল্লি কোনো ধরনের তাড়াহুড়ো করবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কোনো ভারত সরকার ওই নোট ভার্বাল নিয়ে এরকম মনোভাব পোষণ করছে। কর্মকর্তা এবং বিশ্লেষকদের সঙ্গে কথা বলে তার কারণগুলো অনুসন্ধান করা হয়েছে এই প্রতিবেদনে। সাক্ষ্য প্রমাণ কোথায়? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও দাবি করেছে যে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, তবে ভারত মনে করছে তাদের বার্তা পাঠানো একটা দায়সারা পদক্ষেপের চেয়ে বেশি কিছু নয়। দিল্লিতে শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেছিলেন, সত্যি যদি বাংলাদেশ এই ব্যাপার নিয়ে সিরিয়াস হতো তাহলে তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সহ বিবরণ পেশ করত। মানে যেমনটা একটা চার্জশিটে থাকে, 1-2 পাতার একটা নোটে যে সেটা থাকতে পারে না তা তো বলাই বাহুল্য। অর্থাৎ বাংলাদেশ সরকার আসলেই তাদের দেশের মানুষকে এটা দেখাতে চাইছে যে তারা ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে দিয়েছে এবং ফলে বল এখন ভারতের কোর্টে, আমাদের এখন আর কিছু করার নেই। ভারতের একজন সাবেক কূটনীতিকদের কথায় আমার মনে তো
হচ্ছে বাংলাদেশ এই পদক্ষেপের মাধ্যমে যেন একটা বক্সে টিক দিয়ে দায়িত্ব সারলো। আমাদের প্রত্যর্পণের অনুরোধ জানানোর কথা ছিল, জানিয়ে দিয়েছে ব্যাস। কিন্তু ভারত যে শেখ হাসিনার বিচারের জন্য হস্তান্তর করবে, বাস্তবে এরকম সম্ভাবনা ক্ষীণ বলে বাংলাদেশ হয়তো সর্বাত্মক প্রচেষ্টা চালায়নি, এমনটাও ধারণা করেছেন তিনি। প্রকৃত কারণটাই যাই হোক, নোট ভার্বালে যে যুক্তি দেখিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য, তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, সেটাকে ভারত আসলে জোরালো কোনো দাবি বলে মনেই করতেছেন না। কারণটা হলো, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া এই অভিযোগ জানানোর অর্থ এই বার্তা চরিত্র পুরোপুরি রাজনৈতিক। ভারতীয় ও ওই কর্মকর্তা বলেন, এখন দুদেশের প্রত্যর্পণ চুক্তিতে পরিষ্কার বলা আছে রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যাবে না। ফলে শেখ হাসিনার ক্ষেত্রে নিশ্চয়ই সেই যুক্তি প্রযোজ্য হবে। লেটার রোগেটরি বলেও দিলেও না হয় হতো। কোনো দেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি বা বিশেষ কোনো ব্যবস্থা বা অ্যারেঞ্জমেন্ট থাকলে সে দেশের কোনো নাগরিক ভারত তাদের হাতে তুলে দিতে পারে, যদি তিনি একজন ফিউজিটিভ ক্রিমিনাল তথা এফসি বা পলাতক আসামি হন। এখন কোনো শর্তের অধীনে ভারত একজন এফসি কে তার নিজ দেশের হাতে তুলে দিতে পারে। তার নিয়ম কানুন খুব স্পষ্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার পুরোটাই উল্লেখ করা আছে। এই সব রীতিও কিছুটা নির্ভর করে বিশেষ ওই দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির বিষয় ধারার উপর, তবে মূল ধারাটা সব দেশের ক্ষেত্রে হোক, আর তা হলো যাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে কোনো প্রত্যর্পণ চুক্তি অপরাধের মামলায় পলাতক আসামি হতে হবে। এখন শেখ হাসিনা যখন ভারতে এসে নামেন তখন তিনি কিন্তু কোনো পলাতক আসামি বা এফসি ছিলেন না। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তী এই যুক্তি দেখিয়ে বিবিসি বাংলাকে বলেন, মনে রাখতে হবে 5 আগস্ট তারিখে শেখ হাসিনার নামে সে দেশে কোনো মামলা ছিল না। ফলে ভারত যখন তাকে আতিথেয়ত দিচ্ছে সেই মুহূর্তে তিনি কিন্তু কোনো পলাতক আসামি নন। পিনাক রঞ্জন আরো যুক্তি দেন, এখন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে দেশ জুড়ে শত শত মামলা একসঙ্গে দায়ের করা হতে থাকে তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে যে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক, যার ভিত্তিতে প্রত্যর্পণের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে অনুরোধে যে আকারই আসুক বা যতই জোরালো সাক্ষ্য প্রমাণ পেশ করা হোক, ভারত কোনো অবস্থাতে শেখ হাসিনার ফেরত দেবে না? জবাবে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, না, বিষয়টা ঠিক সেরকম নয়। যদি সব নিয়ম মেনে এবং আটঘাট বেঁধে ভারতের কাছে এই অনুরোধ জানানো হয় তাহলে ভারত নিশ্চয়ই সেটা বিবেচনা করবে। ভারতের সাবেক এই হাই কমিশনারের ধারণা এই ক্ষেত্রে একটা নোট ভার্বালের চেয়ে হয়তো অনেক বেশি কার্যকরী হতো একটি লেটার রোগেটরি, ল্যাটিন শব্দ রোগেটোরিয়াস, কথার অর্থ হলো তথ্য জানতে চাওয়া, আর লেটার রেগেটরি হলো এক দেশের আদালত যখন অন্য দেশের আদালতের কাছে কোনো কিছু আইনি সহায়তা চেয়ে চিঠি দেয়, সেটা কোনো অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হতে পারে কিংবা আইনি প্রক্রিয়ার সাহায্য করার অনুরোধ হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশ আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি ভারতের বিচার বিভাগের কাছে সুপ্রিম কোর্ট শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সহায়তা চেয়ে কোনো চিঠি দিত, সেটার প্রভাব এই দায়সারা নোট ভার্বালের চেয়ে অনেক বেশি হতো বলে মনে করছেন ভারতের কোনো পর্যবেক্ষক। তবে এই ধরনের কোনো চিঠি পাঠানোর আগে সংশ্লিষ্ট বিচার প্রক্রিয়াও যথেষ্ট অগ্রগতি হওয়ার দরকার। শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশ তা এখনো আদৌ হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ আছে দিল্লির। আগে নিজের সেনাবাহিনীকে জিজ্ঞাসা করুন। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন শেখ হাসিনা প্রত্যর্পণের অনুরোধ ভারতে তেমন একটা আমলে না নেওয়ার বড় কারণ হলো তার দেশ ছাড়ার পেছনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন। তারা বলেছেন শেখ হাসিনা যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রচ্ছন্ন সমর্থনে নিরাপদে দেশ ছাড়তে পেরেছিলেন বা একটা সেফ প্যাসেজ পেয়েছিলেন তা এখন আর কোনো গোপন তথ্য নয়। ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ কমল দত্ত বিবিসি বাংলাকে বলেন, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগে আমি তাদের নিজের সেনাবাহিনীর কাছে জবাব দিতে চাওয়া, কেন তারা শেখ হাসিনাকে ভারতে যেতে দিল। বস্তুত শেখ হাসিনা গত 5 আগস্ট বাংলাদেশ সামরিক বাহিনীর একটি মিলিটারি ক্রাফটে করে দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে এসে অবতরণ করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এর পরের দিনই অর্থাৎ 6 আগস্ট পার্লামেন্ট জানান শেখ হাসিনাকে বাহন করে বিমানটি যাতে দিল্লিতে এসে নামতে পারে তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর তরফে ভারতের কাছে আগাম অনুমতি বা ফ্লাইট ক্লিয়ারেন্সও চাওয়া হয়েছিল। বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্ত্রী আর নেই। বিএনপি কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় মারা গেছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায় বলেন, আমার শাশুড়ি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অসুখে ভুগছিলেন। আজ বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঝর্ণা রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ঝর্ণা রায়ের পরলোক গমনে তার পরিবার
পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি তার রাজনীতিবিদ স্বামীকে রাজনৈতিক সব কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। আমি ঝর্ণা রায়ের আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।